প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বাইপাস সার্জারি নিয়ে। হার্টের বাইপাস সার্জারি, আসলে আমরা হার্টের রোগী হলে বা হার্ট অ্যাটাক হয়েছে আমরা অনেকেই ভয় পেয়ে যাই। তো এই হার্ট অ্যাটাকের চিকিৎসা কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে মেডিকেল চিকিৎসা, একটা হলো সার্জিক্যাল চিকিৎসা। তো সেক্ষেত্রে আমরা বাইপাস সার্জারির অনেক ক্ষেত্রেই প্রয়োজন হয়ে পড়ে। এই বিষয়গুলো আমরা জানবো, কখন বাইপাস সার্জারি করা দরকার হয়, আদৌ যদি তার হৃদরোগ বেশি থাকে বা ইজেকশন ফ্র্যাকশন যেটা আমরা বলে থাকি হার্টের কম থাকে, সেক্ষেত্রে বাইপাস সার্জারি করা যাবে কি না, এই বিষয়গুলো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছেন সুদীর্ঘ জীবনে প্রায় 22 বছর থেকে কার্ডিয়াক সার্জারি করছেন ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। তিনি সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতাল। ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। 1963 সালে মানিকগঞ্জে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দিল্লি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি দেবেন্দ্র কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। 1990 সালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চাকরি শুরু করে জেড.এইচ. শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে চাকরি করেছেন। বর্তমানে ল্যাবেট কার্ডিয়াক হাসপাতালে কর্মরত আছেন। আজীবন স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত থাকতে চান ডাক্তার মোহাম্মদ লোকমান হোসেন। প্রথমে আমরা জানতে চাই যে বাইপাস সার্জারি, আসলে সবাই আমরা জানি বাইপাস সার্জারি, তবুও যদি বাইপাস সার্জারি সম্পর্কে একটু প্রথমে বলতেন আমাদেরকে। বর্ষাকালে তো এখন বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে যায়, তো গাড়ি চালানোর জন্য একটা ডাইভারশন রোড করে দেওয়া হয়। ঠিক বাইপাস সার্জারি তেমনই, যে জায়গাটায় ব্লক আছে তার সামনে একটা আলাদা রাস্তা করে দেয়। এটা লাভ, বিকল্প পথ তৈরি করে দেওয়া হলো বাইপাস সার্জারি। মনে করেন আপনার হার্টে 5 লিটার রক্ত লাগবে, এই মুহূর্তে আপনার 2 লিটার শর্টেজ আছে, ব্লকের জন্য রক্তটা যাচ্ছে না। আমরা বাইরে থেকে পাইপলাইনের মাধ্যমে লাগিয়ে দেয়া তার রক্তের যে কম ছিল আরও 2 লিটারের জায়গায় 2.5 লিটার লাগিয়ে দিলাম, তখন সে তার পাম্পিং পাওয়ার কিন্তু পুরো দমেই কাজ করে। একটা রোগী আসলেই তো বাইপাস সার্জারি করা হচ্ছে না। আমরা যদি মনে করি যে বাইপাস সার্জারি ক্রাইটেরিয়াগুলো কোনগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনারা বাইপাসের জন্য অ্যাডভাইস করে থাকেন? যদি আমরা 100 রোগীর অ্যানজিওগ্রাম করি, এর মধ্যে দেখা যাবে যে তার 30 জন নর্মাল, নেক্সট 30 জন দেখা গেছে যে ছোটোখাটো 2-1 জায়গায় বন্ধ আছে, তাদেরকে আমরা রিং পড়াইতে বলি। আর যারা আছে আরও যে 30 জন, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যাদের ডায়াবেটিস আছে, যাদের লেফট মেন যাকে বলি আমরা গোড়ায় বন্ধ, আবার অনেকগুলো লম্বা লম্বা বন্ধ আছে, তাদেরকে বলি যে আমরা এদেরকে বাইপাস করতে হবে। আর বাইপাস সার্জারি করার আগে অবশ্যই একটা হার্ট ট্রিম অ্যাপ্রোচ বলি আমরা। সেখানে একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকেন, একজন নন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট থাকেন, আর একজন সার্জন থাকে। আমরা সমন্বয় করে সবার সাথে ডিসকাস করে রিস্ক অ্যাসেসমেন্ট করে আমরা সিদ্ধান্ত নেই। এই জন্য অনেকে জিজ্ঞাসা করে যে গেলে কি বাইপাস করে দাও? কখনোই না, এটার ক্রাইটেরিয়া ফুলফিল হইলেই শুধু আমরা বাইপাস করে দিই। কিন্তু এখানটায় আমার একটা প্রশ্ন আছে, অনেক সময় আমরা দেখি যে তার ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে, ওখানে ইজেকশন ফ্র্যাকশন 25% অথবা ইজেকশন ফ্র্যাকশন কম আছে। হ্যাঁ, অনেকেই বলছেন যে এটা আসলে বাইপাস সার্জারি করা ঠিক হবে না। এই বিষয়টি যদি আপনি তো 22 বছর থেকে এই লাইনে কাজ করছেন, এই বিষয়টা যদি আপনি বলতেন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে। বাইপাস করা যাবে না এরকম হিস্ট্রি খুবই কম। একমাত্র কন্ট্রা ইন্ডিকেশন আছে যাদের রাইট হার্ট ফেইলিউর আছে, তাদেরকে বাইপাস করে লাভ হবে না। যতই ইজেকশন ফ্র্যাকশন কম হয়, কিন্তু তার হার্টের মধ্যে যে রক্তনালীগুলো আছে ওগুলো যদি বাইপাস করার তো উপযোগী থাকে, সেক্ষেত্রে ভয়ের কোনোই কারণ নাই। আর আমরা যদি বাইপাস করে দিতে পারি, সেই ক্ষেত্রে পেশেন্টের সিমটম চলে যাবে, পেশেন্টের রিপিটেড আর হসপিটালাইজেশন হইতে হবে না, সে আপন মনে দীর্ঘদিন সে একাই চলতে পারবে। এই জন্যে ইজেকশন ফ্র্যাকশন কম একটা কোনো কন্ট্রাইন্ডিকেশন না। তো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে বাইপাস সার্জারি রিজেক্টেড হচ্ছে বিভিন্ন হসপিটালে, যে করা যাচ্ছে না। আসলে এরকম কোনো ক্রাইটেরিয়া আছে কিনা যে কন্ট্রাইন্ডিকেশন ফর বাইপাস? অ্যাকচুয়ালি যেখানে একটা হাই ভলিউম সার্জারি হয়, যারা নর্মাল কেস ডিল করে অভ্যস্ত, তারা এই ধরনের ক্রিটিক্যাল কেস নিতে ইন্টারেস্টেড না, তখন তারা রিফিউজ করে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, কোনো সার্জন রিফিউজ করলেও আপনি নিয়ার বাই আরও একটা সার্জনের একটা কনসালটেশন নেবেন। মনে করেন যাদের পাম্পিং পাওয়ার দুর্বল আছে, যাদের রক্তনালীগুলা খুবই ক্রিটিক্যাল আছে,
সেক্ষেত্রে কিন্তু এই আধুনিক যুগে আমাদের দেশেও আমরা আধুনিক ইন্ট্রাঅটিক বেলুন পাম্প লাগাইয়া একটা ডিভাইস বলে এটাকে পারা অপারেটিভ লাগাই, অপারেশন পরবর্তীতে আরও 2-3 দিন রেখে আমরা আবার খুলে দিই সেফলি। এই ধরনের সাপোর্ট নিয়েও কিন্তু অনেক রুগীর আমি বাইপাস করে দিই। তার মানে আপনি বলছেন হাই রিস্ক ঝুঁকির রুগীদেরকে এরকম সাপোর্টে রেখেও আপনারা করতে পারেন। রাইট। আমরা যেটা জানি যে বাইপাস সার্জারি দুইভাবে করে থাকেন আপনারা, একটা বিটিং হার্ট সার্জারি, একটা নন বিটিং হার্ট সার্জারি। তো আসলে কোনটা কীরকম বা কোনটা কার জন্য কোনটা উপযোগী হয়? মনে করেন একটা রুগীর সবগুলা ভ্যাসেলে যদি আমরা বাইপাস করতে চাই, সেটা বিটিং হার্টেও করা যায়, আবার কনভেনশনাল মেথডেও করা যায়। সার্জারির মধ্যে কোনো পার্থক্য নাই। কখনো যদি আমি মনে করি যে হ্যাঁ তাকে আমি বিটিং হার্টে সবগুলা করতে পারবো, সেটা আমি বিটিং হার্টে করে দিই। আর যদি দেখি যে না হার্টটা অনেক বড়, পাম্পিং পাওয়ারটা একটু দুর্বল, সেক্ষেত্রে আমি কনভেনশনাল ওয়েতে বাইপাস করে দিই। এখানে যতগুলা বাইপাস করা দরকার আরামসে করা যায়। আপনারা বাইপাস সার্জারি করার সময় আমরা কোনো সময় জানতাম যে হার্টটাকে আপনি মেশিনে রেখে তারপর অপারেশন করেন। আসলে এই বিষয়টা যদি একটু আর একটা জিনিস আমি ক্লিয়ার করি, সবাই ওপেন হার্ট বলে, মানে বুক কেটে অপারেশন করাই মানে ওপেন হার্ট। ওপেন হার্ট সার্জারি আমরা কিন্তু ওপেন হার্ট সার্জারি হচ্ছে হার্টকে বন্ধ করে তখন হার্ট লাং মেশিনে চালু রেখে তখন হার্টের ভিতরে যে কাজগুলো করি, যেমন আমরা ভালভ বদলায় থাকি, তারপরে হার্টের ছিদ্র বন্ধ করে থাকি, এগুলো হচ্ছে ওপেন হার্ট সার্জারি। কিন্তু মিস্টিরিয়াস হচ্ছে হার্টের বাইপাস সার্জারি। এটা হলো যে আমাদের হাতে বা পায়ের রক্তনালীগুলো মাংসের ভিতরে, কিন্তু আল্লাহর এমন কুদরত যেখানে হার্টের রক্তনালীগুলো হার্টের সারফেসে থাকে, উপরে থাকে, এই জন্য কিন্তু আমরা বাইপাস করতে পারি। এই যে আপনার হার্ট লাং মেশিনে দিয়ে যখন অপারেশন করেন, সেক্ষেত্রে আসলে কোনটা অ্যাডভান্টেজিয়াস বেশি, যে বিটিং হার্ট সার্জারি নাকি হার্ট মেশিনে? পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। যে পেশেন্টের হার্টটা অনেক বড় তাকে কিন্তু ওই বিটিং হার্ট সার্জারিতে অক্টোপাস দিয়ে ধরে পজিশনে এনে করাটা তো সহজ না। আমরা চাবো সেফ সার্জারি, সবগুলো বাইপাস করতে চাই। সেই ক্ষেত্রে আপনি ওখানে কনভেনশনাল যেগুলো কার্ডিওপ্লেজিয়া দিয়ে হার্ট অ্যারেস্ট করে অপারেশন করে ফেলি। আর যাদের দেখা যাচ্ছে না সারফেসে আছে, হার্ট বেশি বড় না, পাম্পিং পাওয়ার ভালো, তাদের জন্য বিটিং হার্ট করে দিই। solely সবগুলো যে বিটিং হার্টে করতে হবে এমন কিন্তু কথা নেই। অপারেশনটা সুন্দর মতো যেটা হবে সেটাই করতে হবে। বিটিং হার্টে করলে এটা খরচ কমে, বরঞ্চ যারা হার্ট লাং মেশিনে যেগুলো অপারেশনগুলো করছি তাদের লং টার্ম বেনিফিট অনেক ভালো। কারণ হলো আমি যখন হার্ট লাং মেশিনে রেখে স্থির জিনিসে কাজ করি তখন গ্রাফটিংটা অনেক সুন্দর হয়। সেক্ষেত্রে ডিজিটাল গ্রাফটিংটা দীর্ঘদিন ভালো থাকে। আপনারা যে গ্রাফটিং করেন এক এক সার্জনের চয়েস একরকম। আমরা কোনো সময় দেখি যে পার এখান থেকে একটা রক্তনালী কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কেউ কেউ বুকের ভিতর থেকে করে। আসলে এই গ্রাফটিংটা আপনারা কী দিয়ে করেন বা আপনাদের চয়েস কোনটা ভালো? একটা হলো আর্টারিয়াল গ্রাফট আর একটা হলো ভেনাস গ্রাফট। আমাদের ফার্স্ট চয়েস থাকে আর্টারিয়াল গ্রাফট। তার মধ্যে কি আছে, আমাদের বুকের দুই পাশে দুইটা ইন্টারনাল মেমোরি আর্টারি বলি আমরা, এটা হার্টের কাছেই থাকে। ওইটা লাগাইলে পরে হার্টের মধ্যে তারা এক ধরনের কেমিক্যাল নাইট্রাস অক্সাইড রিলিজ করে। সেখানে যদি আমরা বুকের রক্তনালী লাগিয়ে দিই, সেই লাগানোর জন্য ওই রক্তনালীগুলোকে আরও মোটা তাজা করে, যাতে করে ওদের প্রচুর রক্ত যাইতে পারে। আর ভেনাস গ্রাফট মনে করেন যে আর্টারিয়াল গ্রাফট যদি আমরা সবগুলো দিয়ে কাভার করতে না পারি, সেই ক্ষেত্রে আমাদের সেকেন্ড চয়েস হচ্ছে পায়ের যে ভেইন নিয়ে সেটা লাগানো। তবে আমার এক্সপিরিয়েন্স, আমি 16 বছর বা 17 বছর আগেও যে ভেইন লাগাইছি পায়ের, সেটাও অ্যানজিওগ্রাম করে এখন দেখা যাচ্ছে যে এটা প্যাটেন্ট আছে, মানে সেটা কাজ করছে। এই প্যাটেন্সি নির্ভর করে হার্টের রক্তনালীর উপরে। যদি আমরা যে জায়গায় গ্রাফটিংটা করতেছি তার সামনে যদি রাস্তা খোলা থাকে, ভালো থাকে ভ্যাসেল, ও জীবনেও কোনো দিন বন্ধ হবে না। কিন্তু যদি সামনে কোনো বাধাগ্রস্ত হয়, সেখানে অতটা সুন্দর কাজ করবে না। অতএব কন্ড্রুইট ইজ দ্য প্রাইমারি, ভেরি ইম্পর্টেন্ট। আপনি বুকের থেকে রক্তনালীটা নিলেন, পায়ের থেকে আনলেন, এইটা অবশ্যই সুন্দর মতো হারভেস্ট করতে হবে। আমি এই প্রসঙ্গে আসি। আপনি যে বলছেন ইন্টারনাল মেমোরি আর্টারি নিয়ে আপনার গ্রাফট করেন, অথবা কোনো ক্ষেত্রে শর্ট পড়ে আপনার পায়ের থেকে নিয়ে ভেইন থেকে নিয়ে করছেন। আমরা যে ভেইনটা কেটে নিলাম বা মেমোরি আর্টারি, আমরা জানি আল্লাহ তাআলা আমাদের বডির প্রত্যেকটা জিনিস খুব কার্যকরী, মানে এক একটা ফাংশন আছে। আমরা যখন কেটে নিয়ে বাইপাসে লাগিয়ে দিলাম,
তখন যে জায়গাটাতে কাটলাম সেই জায়গাটা কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আমরা পায়ে থেকে যে ভেনটা নেই, এখানে ভেনের দুইটা চ্যানেল আছে, একটা সুপারফিশিয়াল চ্যানেল, একটা ডিপ চ্যানেল। আমরা সুপারফিশিয়াল চ্যানেলটা নিয়ে নিই, আর একটা চ্যানেল ওখানে এক্সট্রা আছে, যার জন্য ওটা কোনো সমস্যা নাই। এই ইন্টারনাল মেমোরিও তেমনই, এটা একটা এক্সট্রা আর্টারি, সেখান থেকে তুলে নিলে পরে বুকের রক্ত সাপ্লাইয়ের কোনো অসুবিধা হয় না, সেটা পিছন থেকে এসে সামনের দিকে ওটা কভার করে ফেলে। এটা আল্লাহ তৈরি করে রাখছে। একবার গ্রাফট করলে এটা কি কার্যকরিতা থাকছে কি না, আপনার পরবর্তীতে কি চেক আপ করেন, এবং এই একবার গ্রাফট করলে আবার এটা ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা? সার্জারির পরে ব্লক হওয়ার চান্স ভেরি ভেরি রেয়ার। ব্লক হইলে পরে অবশ্যই পেশেন্ট আবার সেই সিমটম নিয়ে আসবে, তখন রুগী বলবে যে স্যার অপারেশনের আগে যে সমস্যা ছিল ওইটা তো আবারও দেখা দিচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি এরকম কেউ কমপ্লেন করে, সেক্ষেত্রে আমরা আবার একটা চেক অ্যাঞ্জিওগ্রাম করে দেখে নিই। মনে করেন একটা রুগীর 3টা রক্তনালী ছিল, সেখানে 2টা ব্লক ছিল, 2টা আমরা বাইপাস করে দিছি। দেখা গেলো যে থার্ড আর একটা যেটা ছিল, অনেকের জন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে রুগীদের প্রতি, সেটা হলো যে কখনোই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না। এই গ্রাফটিং প্যাটেন্সি ভালো রাখতে হলে, দীর্ঘদিন সুস্থ রাখতে হলে, থাকতে হলে অবশ্যই আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করতে হবে, যদি আপনার প্রেশার থাকে সেটাও যত্ন করে কন্ট্রোলে রাখতে হবে, এবং প্রতিদিন কমপক্ষে 40 মিনিট হাঁটতে হবে, আর খাবারটা হইতে হবে সুষম। না, আমরা এই প্রসঙ্গগুলো আসবো। আপনি যেমন বলছিলেন যে আসলে লাইফস্টাইল মডিফিকেশন, যে কিন্তু একটি প্রশ্ন থেকে যায় যে আপনি বলছেন যে বাইপাস করার পর আমরা যে ওষুধগুলো দেবো সারা জীবন চালিয়ে যেতে হবে। তখন মানুষের মনে একটা প্রশ্ন আসে, আমি তো বাইপাস করালাম, আমার যে ব্লক এটা তো দূর হয়ে গেল, তো আমি কেন এখন ওষুধ খাবো? এক প্রশ্ন কিন্তু সঙ্গত কারণেই মনে চলে আসে, এটার উত্তরটা কি? আমি এটা ক্লিয়ার করতে চাই। বাইপাস শব্দটা হচ্ছে এখানে ব্লক আছে, সামনে একটা রাস্তা করে দিছি। আমি কিন্তু আপনার রোগের চিকিৎসা করি নাই, যে কারণে আপনার রক্তনালীগুলো বন্ধ হয়েছে সেইটা কিন্তু চিকিৎসা করা হয় নাই। রাস্তা বন্ধ, আমি আরেকটা রাস্তা করে দিছি, কিন্তু আবার পরবর্তী বছরে আবার বর্ষা হবে, সে বর্ষায় তো আবারও ভেঙে যাবে। যাতে পরবর্তী বর্ষায় ভেঙে যেতে না পারে, এই জন্যই আপনাকে সচেতন হইতে হবে। ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করতে হবে, ধূমপান পরিহার করতে হবে, প্রতিদিন 40 মিনিট হাঁটতে হবে, প্রেশার থাকলে কন্ট্রোল করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। এগুলোর সমন্বয়ে হার্টকে সুস্থ রাখা যায়। তার যে বাইপাস করেছেন রাস্তা ভালো আছে কিনা সেটা জানার জন্য কতদিন পর পর তাকে চেক আপে থাকতে হবে? এটা আমার একটা সেট প্রোটোকল আছে। একটা রোগী ভর্তি হয়, তার পরের দিন বা একদিন পরে অপারেশন হয়ে যায়। অপারেশন হইলে পরে আইসিইউতে একদিন, বড়জোর 2 দিন পরে আমরা তাদেরকে কেবিনে পাঠিয়ে দিই। কেবিনে পাঠানোর পরে 5th পিরিয়ডে আমরা আবার সব কিছু চেক করি, তার এক্স-রে করে, ব্লাড টেস্ট করে, সব কিছু চেক করে যখন ঠিক থাকে, তখন 7th পিরিয়ডে পেশেন্টকে আমি ছুটি দিয়ে দিই, গোসল করে বাসায় চলে যায়। আবার পরবর্তী 10 দিন পরে আর একটা ফলো আপে পাঠাই। ফলো আপে কিছু না, 10 দিনের দিন আইসা একটা এক্স-রে আর একটা ইসিজি করে। আমরা অ্যাসেস করে দিই যে বুকে কোনো পানি টানি বা কোনো কিছু অসুবিধা আছে কিনা, একটা ইসিজি দেখে নিলাম। এর পরবর্তীতে আমার প্রোটোকল হচ্ছে 1 মাস পরে সিম্পল ব্লাড সুগার আর লিপিড প্রোফাইল করে দেখা করে, তারপরে 3 মাস পরে আবার আসতে বলি। আরেকটা জিনিস ক্লিয়ার করি, যারা অফিসিয়াল জব করেন তারা 1 মাস পরেই অফিসিয়াল জব করতে পারেন, আর যারা হেভি ওয়ার্ক করেন, মোটরসাইকেল চালান, ট্রাক ড্রাইভিং করে, জিম করে, ডিফেন্সে জব করে, তাদের ক্ষেত্রে আমরা বলি যে 2 মাস। আর একটা মজার জিনিস হলো, ইনস্ট্যান্টলি আমরা যখন বাইপাস করি অপারেশন থিয়েটারে কিন্তু হার্ট ইজ ওকে, আপনার হার্ট ফুল ফাংশনিং হয়ে যায় যখনই আমরা রাস্তা বানিয়ে দিলাম। এই যে 1 মাস বা 2 মাসের যে সময়টা, এটা কিন্তু হার্টের সাথে রিলেটেড না, এটা হলো বুকের হাড্ডিটা পুরা জোড়া লাগার জন্য একটা সময়। এই যে বাইপাস সার্জারি করা হলো, তাকে অপারেশন করা হলো, আপনার এখানে কিন্তু কিছু ওষুধ আপনারা দিয়ে থাকেন, যে রক্ত পাতলা করার ওষুধ, কোলেস্টেরল ওষুধ, তারপর আপনার নাইট্রোগ্লিসারিন জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকেন। হাউ লং, কতদিন? বাইপাস করার পরে কিন্তু আমরা নাইট্রোগ্লিসারিন দিই না, লাগে না। এখানে শুধু ব্লাড থিনারটা লাগে, অ্যাসপিরিন। মনে করেন আমার প্রোটোকল হচ্ছে ক্লোপিডোগ্রিল অ্যাসপিরিনের কম্বিনেশনে 1 ইয়ার দিই, 1 বছর হয়ে যাওয়ার পরে তার সিম্পল একটা অ্যাসপিরিন ওষুধ খাবে। আর যাদের কোলেস্টেরল আছে তাদের জন্য অ্যান্টিকোলেস্টেরল ওষুধ ওটা কন্টিনিউ করতে হয়, লাইফ লং খাইতে হবে। এবং রক্ত পাতলা করার ওষুধটাও লাইফ লং খেতে হবে। হ্যাঁ,
এটা খাইতে হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে বাইপাস সার্জারি যিনি করলেন উনি একদম স্বাভাবিক জীবনযাপনে যেতে, কারণ এখানে তো ক্যাটাগরি করা যায়, অফিসিয়াল ওয়ার্কার, অনেকে আছে যে হেভি ওয়ার্কার, অনেকে আছে যে আপনার তাকে প্রতিদিন দৌড়াতে হয়, হাঁটতে হয়, তো তাদের একটা সুস্থ জীবনযাপনে যেতে অপারেশনের পর কতদিন পর থেকে সে যেতে পারবে? আমার এখানে সেট প্রোটোকল, আমি যেদিন 2 মাস হয়ে যায় সেদিন সবাইকে বলে যাই যে আপনি মসজিদে সেজদায় নামাজ পড়বেন, আপনি বাজারঘাট করবেন, হেভি ওয়ার্ক করবেন, মোটরসাইকেল চালাবেন, এরপরে তার কোনো পূর্বের জীবনে ফেরত যেতে বলি আমি। 2 মাস পরে সব ধরনের কাজ করতে পারবেন। আরেকটি প্রশ্ন আমি আপনাকে রাখতেই চাই যে অনেক সময় দেখা যায় যে বাইপাস সার্জারি আপনার এনজিওগ্রাম করা হয়েছে, তার বলা হলো ব্লক আছে 4টি, কিন্তু উনি অপারেশনে যেতে চাচ্ছেন না, করবেন না, করতে চাচ্ছেন না, একটু দীর্ঘায়িত করে ফেললেন। সেক্ষেত্রে আমরা যেমনটি জানি যে আপনার ব্লকটা যদি সেই দিনই ছুটাই দেওয়া যায়, হার্টটা আগের অবস্থায় ফিরে যায়, কিন্তু এটা যত দিন দেরি হয় তত হার্টের যে মাসেলগুলো যদি নষ্ট হয়ে যায়, আবার রিজেনারেশন হয় না, সেক্ষেত্রে আপনার পরামর্শটা কি? আপনার হার্টের রক্তনালী ব্লক আছে কিন্তু হার্ট অ্যাটাক হয় নাই, তাকে যদি আমরা বাইপাস করে দিতে পারি, আপনার হার্ট সেই টিনেজের বাচ্চাকালের মতো হার্ট থাকবে, হার্টটা থাকবে ছোট, তার পাম্পিং পাওয়ার থাকবে ভালো। আর যদি আপনার হার্ট অ্যাটাক হইয়া ইনজেকশন ফ্র্যাকশন কমে যায়, সেই ক্ষেত্রে অপারেশন করলে ঠিক হার্ট অ্যাটাক ছাড়া অপারেশনের যে বেনিফিট ওইটা অনুভব করবেন না, তবে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই জন্য আমাদের নির্দেশ থাকবে, উপদেশ থাকবে, কখনো যদি কোনো একটা রুগী মনে করে যে হ্যাঁ আমার একটু হাঁটতে গেলে একটু দম খাটো হয়ে আসে বা চিনচিন করে বা জ্বলে যায়, আবার দেখা গেছে অ্যান্টাসিড খাইলেও ব্যথাটা কমে যায়। আমার দেশে সবার একটা প্রচলন ভুল ধারণা আছে, সবাই বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, এবং একটা জিনিস ক্লিয়ার করি আমি, গ্যাস্ট্রিকের জন্য যে নার্ভ সাপ্লাই ভ্যাগাস নার্ভ, হার্টের জন্য যে নার্ভ সাপ্লাই সেটাও ভ্যাগাস নার্ভ। এই দুইটার ক্ষেত্রেই অ্যান্টাসিড খাইলেও কিন্তু হার্টের ব্যথাও কমে যাবে। কিন্তু যদি আপনার গ্যাস্ট্রিকের ব্যথা হয় সেটার জন্য আপনি মারা যাবেন না, যদি এটা ভুলক্রমে হার্টের ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু আপনার জীবন নাশের কারণ হবে। এই জন্যে কোনো প্রবলেম হলে অবশ্যই একজন, মানে সেক্ষেত্রে আসলে একজন মানুষের করা উচিত তার গ্যাস্ট্রিকের ব্যথা কিনা হার্টের ব্যথা কিনা সে একটা ডক্টরের কাছে গিয়ে তারপরে ডক্টর একটা ইসিজি করার পরে বললেন যে আপনি গ্যাস ওষুধ, তাহলে গ্যাসের ওষুধ খান, সেটা তার জন্য সবচেয়ে সেফ সাইডে থাকা। ডাক্তার লোকমান হোসেন, আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। আমার আহ্বান থাকবে এই কার্ডিয়াক চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। যত ধরনের ক্রিটিক্যাল হোক, যত ধরনের অসুবিধায় থাকুক, আপনি আপনার দেশের মাঝে থেকে, আত্মীয় স্বজনের মাঝে থেকে অপারেশন করাবেন। আমাদের দেশে সরকারি এবং বেসরকারি লেভেলে অপারেশন করবেন এবং স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবেন। তাতে আমাদের দেশের অনেক বৈদেশিক মুদ্রা সেভ হবে, যেটা আমাদের দেশকে অনেক দূর আগে নেবে। প্রিয় দর্শক, কার্ডিয়াক স্বাস্থ্যসেবায় বাংলাদেশ অনেক এগিয়েছে। এখন কিন্তু আমরা গর্ববোধ করি যে বাংলাদেশের কার্ডিয়াক সেবা নিতে পার্শ্ববর্তী দেশগুলো থেকে আমাদের দেশে লোক আসছে। কাজেই আপনার কার্ডিয়াক কোনো সমস্যা হলে দেরি না করে একজন চিকিৎসকের পরামর্শ নিন। যদি বাইপাস সার্জারি প্রয়োজন হয় এনজিওগ্রাম করার পর, দেরি না করে বাইপাস সার্জারি করে নেবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।